শেয়ার মার্কেট এই শব্দটা শুনলেই কি মাথায় কেমন সব জটিল হিসাব নিকাশ আর কঠিন কঠিন শব্দ ঘুরপাক খায়। আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারগুলোকেই একদম সহজ করে ফেলব। এমন কিছু সাধারণ কিন্তু খুব দরকারি বিষয় জানব, যা বিনিয়োগের দুনিয়ায় পা রাখার আগে সবারই জেনে রাখা উচিত। চলুন শুরু করা যাক। এই ধারণাটা কিন্তু কম বেশি আমাদের অনেকের মধ্যেই আছে, তাই না? যে শেয়ার বাজার মানেই দ্রুত বড়লোক হওয়ার একটা ফর্মুলা, সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু কেনা বেচা করা। কিন্তু সত্যি বলতে কি, এই ধারণাটা শুধু ভুলই না, বেশ ঝুঁকিপূর্ণ। সফলভাবে বিনিয়োগ করতে হলে সবার আগে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে প্রশ্ন হল, আন্দাজে বা গুজবের উপর ভরসা না করে বুঝে শুনে বিনিয়োগের আসল উপায়টা কি? বিশ্বাস করুন, এর জন্য কোনো রকেট সায়েন্স বা ডক্টরেট ডিগ্রির দরকার নেই। যা দরকার তা হল সাধারণ কিছু জ্ঞান আর শেখার ইচ্ছা। তো চলুন একদম গোড়া থেকে, মানে একেবারে শুরু থেকে শুরু করা যাক। আমরা যে সারাক্ষণ শেয়ার করি, এই শেয়ার জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, শেয়ার হলো একটা ব্যবসার মালিকানার একটা ছোট্ট অংশ। মানে যখন কোনো কোম্পানির একটা শেয়ার কেনা হয়, তখন আসলে ওই কোম্পানির সামান্য একটু মালিকানা কেনা হয়। আপনিও সেই ব্যবসার একজন অংশীদার হয়ে যান। প্রত্যেকটা শেয়ারের একটা নামমাত্র দাম থাকে, যেটাকে বলে ফেস ভ্যালিউ। বাংলাদেশে এই দামটা হলো 10 টাকা। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, শেয়ারের বাজার দর আর ফেস ভ্যালিউ কিন্তু এক জিনিস না। এই ফেস ভ্যালুটা কাজে লাগে মূলত ডিভিডেন্ড বা লভ্যাংশ দেওয়ার সময়। যেমন ধরুন, কোনো কোম্পানি বলল 10% ক্যাশ ডিভিডেন্ড দেবে, তার মানে হলো ফেস ভ্যালিউ 10 টাকার ওপর 10%, অর্থাৎ প্রতি শেয়ারে 1 টাকা করে পাওয়া যাবে। এখানে দুটো টার্ম আছে। একটা হলো অথরাইজড ক্যাপিটাল, মানে একটা কোম্পানি আইন অনুযায়ী সর্বোচ্চ কত টাকা মূলধন হিসেবে জোগাড় করতে পারবে তার একটা সীমা। আর পেড আপ ক্যাপিটাল হলো সেই সর্বোচ্চ সীমার মধ্যে থেকে ঠিক কত টাকা ইতোমধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে নিয়ে ব্যবসায় খাটানো হয়েছে। একটা কোম্পানির মালিকানা কিন্তু পালা ধরনের মানুষের হাতে থাকে। যেমন যারা কোম্পানিটা শুরু করেছেন, মানে উদ্যোক্তানা, আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা, আবার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেমন ব্যাংক বা মিউচুয়াল ফান্ড। সাধারণত কোনো কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেশি থাকাটাকে একটা বেশ ভালো লক্ষণ হিসেবেই দেখা হয়। আচ্ছা, তো শেয়ার কি জিনিস তা তো বোঝা গেল, কিন্তু কোন কোম্পানির শেয়ার কেনা উচিত? কেনার আগে তো কোম্পানিটার একটু খোঁজখবর নিতে হবে, তাই না? চলুন এবার সেটাই দেখি। সহজ কথায়, একটা কোম্পানির সব ধার দেনা মিটিয়ে ফেলার পর প্রতিটা শেয়ারের ভাগে ঠিক কত টাকার সম্পদ বাকি থাকে, সেটাই হলো তার এনএভি। যদি দেখা যায় কোনো শেয়ারের বাজার দর তার এনএভির চেয়েও কম, তাহলে একটা সম্ভাবনা থাকে যে শেয়ারটা এখন সস্তায় পাওয়া যাচ্ছে। ইপিএস বা আর্নিং পার শেয়ার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর মানে হলো কোম্পানিটা তার প্রত্যেকটা শেয়ারের পেছনে কত টাকা লাভ করছে। সোজা হিসাব, ইপিএস যত বেশি, কোম্পানির আর্থিক অবস্থা সাধারণত ততটাই ভালো বলে ধরে নেওয়া হয়। তো ইপিএস তো জানা গেল, কিন্তু এই লাভের জন্য শেয়ারটা যে দাম এখন বাজারে চলছে, সেটা কি ঠিক আছে নাকি বেশি? এই প্রশ্নের উত্তর পেতেই আমাদের দরকার P/E রেশিও। এটা বুঝতে সাহায্য করে যে শেয়ারটা তার আয়ের তুলনায় সস্তা নাকি দামি। সাধারণত P/E রেশিও যত কম থাকে, বিনিয়োগের জন্য সেটা তত আকর্ষণীয় ধরা হয়। ধরুন কোনো একটা শেয়ারের PE রেশিও হলো ৮০। এর একটা সহজ মানে দাঁড়ায় যে যদি কোম্পানির লাভ একই রকম থাকে, তাহলে বিনিয়োগের আসল টাকাটা শুধু লাভ থেকে ফেরত পেতেই প্রায় ৮০ বছর লেগে যাবে। ভাবা যায়? এ কারণেই খুব বেশি PE রেশিও শেয়ার কেনার আগে একটু বেশি সতর্ক থাকা ভালো। তো গেল কোম্পানির ভালো মন্দ বোঝার হিসেব। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, শেয়ার বাজার থেকে লাভটা হয় কিভাবে? দেখুন, লাভ করার মূলত দুটো রাস্তা আছে। প্রথম আর সবচেয়ে পরিচিত উপায়টা হলো ক্যাপিটাল গেন, মানে কম দামে শেয়ার কিনে দাম বাড়লে সেটা বেশি দামে বিক্রি করে দেওয়া। এই কেনা বেচার দামের যে পার্থক্য, সেটাই হলো লাভ। আর ভালো খবর হলো, বাংলাদেশে ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এই লাভে কোনো কর দিতে হয় না। আর দ্বিতীয় উপায়টা হলো ডিভিডেন্ড বা লভ্যাংশ,
কোম্পানি তো ব্যবসা করে লাভ করে তাই না? সেই লাভের একটা অংশ বছর শেষে তার মালিকদের মানে শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। ব্যবসার লাভের এই ভাগ পাওয়াটাই হলো ডিভিডেন্ড। ডিভিডেন্ড আবার দুই রকমের হতে পারে। একটা হলো ক্যাশ ডিভিডেন্ড, যেখানে লাভের টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। আরেকটা হলো স্টক ডিভিডেন্ড, যেখানে টাকার বদলে কোম্পানি আরও কিছু শেয়ার দিয়ে দেয়। এতে কোম্পানিতে আপনার মালিকানা আরও একটু বেড়ে যায়। কিন্তু এই যে ডিভিডেন্ড, এটা পাওয়ার প্রক্রিয়াটা ঠিক কেমন? এর সাথে কয়েকটা তারিখ আর কিছু নিয়মকানুন জড়িয়ে আছে, যেগুলো একজন বিনিয়োগকারী হিসেবে জানাটা খুব জরুরি। দেখুন, প্রথমে কোম্পানির একটা হিসাবের বছর শেষ হয়, তারপর সব হিসাবপত্র অডিট করা হয়। এরপর কোম্পানির বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে কতটা ডিভিডেন্ড দেওয়া হবে, আর তখনই একটা রেকর্ড ডেট ঘোষণা করা হয়। সব শেষে সেই তারিখ অনুযায়ী বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে ডিভিডেন্ড পাঠিয়ে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখটা হল রেকর্ড ডেট। সোজা কথা, ডিভিডেন্ড পেতে হলে কোম্পানি ঘোষিত ওই নির্দিষ্ট দিনে আপনার বিও অ্যাকাউন্টে শেয়ারটা থাকতেই হবে। যদি কেউ রেকর্ড ডেটের একদিন পরেও শেয়ারটা কেনেন, তাহলে কিন্তু সেই বছরের জন্য ডিভিডেন্ডটা আর পাওয়া যাবে না। তাহলে দেখুন, আমরা যদি এই ছোট ছোট কিন্তু জরুরি বিষয়গুলো একটু জেনে বুঝে এগোই, তখন শেয়ার বাজারকে কিন্তু আর কোনো জুয়ার আড্ডা বা ভাগ্যের খেলা মনে হবে না। তখন এটা হয়ে উঠবে একটা ব্যবসায় অংশীদার হওয়ার মতো ব্যাপার। দেখুন, বিনিয়োগের জগতের কিংবদন্তি ওয়ারেন বাফেটও কিন্তু ঠিক এই কথাটাই বলেন। সফল হওয়ার জন্য বড় বড় ডিগ্রির চেয়েও সাধারণ জ্ঞান, ধৈর্য আর সবকিছু ভালোভাবে বিচার করার ক্ষমতা থাকাটা অনেক বেশি জরুরি। এই যে প্রাথমিক ধারণাগুলো আমরা আলোচনা করলাম, এগুলোই কিন্তু শেয়ার বাজারে বুঝে শুনে পথ চলার প্রথম সিঁড়ি। সঠিক তথ্য আর বিশ্লেষণের মাধ্যমে যখন বিনিয়োগ করা হয়, তখন সেটার ভাগ্য পরীক্ষা থাকে না, বরং একটা পরিকল্পিত ব্যবসায়িক সিদ্ধান্ত হয়ে ওঠে।